আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ও সহকর্মী, সবাই আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে আসলে অনেক দিন পর লাইভে আসা। কেউ একজন মেহরবানি করে কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলো আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, অথবা আমাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা। ধন্যবাদ ভাই সাইদ রানা, ধন্যবাদ আপনাকে। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, যেন সবাই আমার কথাগুলো শোনার এবং আমাকে দেখার সুযোগ পান। আমি আপনাদের সামনে অনেকদিন পর আসলে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। শুরু করছি। আপনারা এখন আসলে কোন অবস্থায় আছে এবং আমরা যে জায়গা থেকে আন্দোলনটি স্থগিত ঘোষণা করেছিলাম, আমরা সারা বাংলাদেশের 6 থেকে 7 লক্ষ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আছেন তারা সবাই কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে মাঝখানে কিছুটা সময় হয়তো আমার কথাগুলো আপনারা বুঝতে পারেননি, আমি দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে। তো আমরা আসলে যে কথাটি ছিলাম, আমরা বিগত 6 তারিখে আমরা আন্দোলনকে স্থগিত ঘোষণা করেছিলাম এবং আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছিলাম যে আমাদের দাবিটি নিয়ে শ্রম সংস্কার কমিশন যেভাবে আমাদের বিগত দিনে সহযোগিতা করেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, তেমনিভাবে শ্রম মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয় কিন্তু আমাদের সামনে এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমাদেরকে কথা দিয়েছিলেন যে অতি দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় আমাদের বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং অর্থ মন্ত্রণালয় একটি টেকনিক্যাল কমিটি হবে, সেই কমিটিতে আমাদের শ্রমিক প্রতিনিধি হিসেবে আমাদেরকে 5 জন রাখা হবে এবং অর্থ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় মিলে একটি টেকনিক্যাল কমিটি হবে। সেই টেকনিক্যাল কমিটি কাজ করবে। টেকনিক্যাল কমিটির কার্যপরিধি হবে, প্রথমে 1 নম্বর যে দাবি সেটি হবে আউটসোর্সিং নামক যে ঠিকাদারির প্রথা আছে সেই ঠিকাদারির প্রথাকে বিলুপ্ত করার জন্য যে আউটসোর্সিং নীতিমালা আছে সেই নীতিমালাকে পরিবর্তন করা। আমরা আসলে সচিব মহোদয়ের কথায় আশ্বস্ত হয়েছিলাম, আশ্বস্ত হয়ে কিন্তু আমরা আমাদের আন্দোলন সংগ্রাম স্থগিত করেছিলাম। আমরা পরবর্তী সময়ে আসলে দেখলাম যে শ্রম মন্ত্রণালয় থেকে একটি কমিটি হলো, কিন্তু সেই কমিটির কার্যপরিধি দেখে কিন্তু আমরা অত্যন্ত হতাশ হয়েছিলাম। কার্যপরিধি ছিল বেতন বকেয়া এবং শুধুমাত্র চাকরিচ্যুত যারা আছে তাদের বিষয়গুলো নিয়ে আমরা সেখানে কাজ করতে পারবো। তো আমরা যারা কমিটিতে ছিলাম, আমরা কিন্তু যেদিন মিটিং হয় বিগত 17 তারিখে, আমরা 17 তারিখের মিটিংয়ে ব্যক্তিগতভাবে আমিও ছিলাম। তো আমি কিন্তু পরিষ্কারভাবে উপস্থাপন করেছি যে আপনাদের কার্যপরিধিতে যে 2টি বিষয় আছে এই বিষয়ের বাইরে গিয়ে বিবিধ কোনো আলোচনা করা যাবে কিনা। যদি বিবিধ কোনো আলোচনা করার সুযোগ থাকে তাহলে আমরা বিবিধে ঠিকাদারি প্রথার বিলুপ্ত অর্থাৎ আউটসোর্সিং নামক যে নীতিমালা আছে সেই নীতিমালার পরিবর্তন করার জন্য আজকের মিটিং আলোচনা হবে। এই মিটিং থেকে একটা রেজুলেশন হবে, সেই রেজুলেশন অর্থ মন্ত্রণালয় আপনারা দিবেন, সেখানে আমাদেরকে যেন টেকনিক্যাল কমিটিতে অন্তর্ভুক্ত করে এই নীতিমালা যেন দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করা হয়। সেদিন কিন্তু উক্ত মিটিং এর যে আহ্বায়ক ছিলেন এবং শ্রম মন্ত্রণালয়ের যে একজন সিনিয়র সহকারী সচিব মহোদয় ছিলেন, ওনারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আজকের মিটিং এর যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের মধ্যে আপনারা যে আলোচনাটা করলেন ঠিকাদারি প্রথার বিলুপ্ত এবং আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করে আউটসোর্সিং প্রথার বিলুপ্ত করা, আমরা এটাকে এজেন্ডাভুক্ত করলাম এবং আমাদের আলোচনার প্রেক্ষিতে আমাদের যে দাবি সেই দাবিটি সুপারিশ আকারে ওনারা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবেন। আমরা আসলে হতাশ হয়েছি 17 তারিখের যে রেজুলেশন সেই রেজুলেশনটি দেখে এবং সিদ্ধান্ত যেটি হয়েছে সেটি দেখে আমরা হতাশ হয়েছি। সেখানেও কিন্তু আমরা যা আলোচনা করেছি মিটিংয়ে সেই আলোচনার সমস্ত বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপিত হয়নি এবং আমাদের যে দাবিটি ছিল আউটসোর্সিং প্রথার বিলুপ্ত করা এবং ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদের আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করা, সেখানে কিন্তু কোনোভাবেই এই বিষয়টিকে ওনারা সিদ্ধান্ত আকারে আনেনি। যাই হোক,
এটা আমাদের জন্য ছিল একদম হতাশার একটা বিষয়। সাথে সাথে সারা বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানে বেতন বকেয়া ছিল। আপনারা বেতন না পেয়েই কিন্তু আপনারা অনেকে কষ্টে ঈদ উদযাপন করেছেন। আপনাদের বোনাস ছিল না, আপনাদের বেতন ছিল না। দীর্ঘদিন পরিবার পরিজন নিয়ে একটা আশা করেছিলেন যে আমাদের যে কমিটি ছিল সেই কমিটির মাধ্যমে হয়তো আপনাদের বেতন বকেয়ার যে সমস্যা, অ্যাটলিস্ট এই সমস্যাটি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। তো আমরা আশা করেছিলাম এবং প্রত্যাশা করেছিলাম যে শ্রম মন্ত্রণালয় অ্যাটলিস্ট নেটওয়ার্ক আসলে অনেক সমস্যা করছে। আমি আন্তরিকভাবে আসলে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। বারবার নেটওয়ার্ক সমস্যার কারণে আমি কথাগুলো থামাতে বাধ্য হচ্ছি। যা হোক, যে কথাটাতে ছিলাম, আমরা পরক্ষণে কিন্তু আসলে দেখতে পেরেছি যে বেতন পরিশোধের যে উদ্যোগ শ্রম মন্ত্রণালয় থেকে গ্রহণ করার কথা ছিল, সেই উদ্যোগ কিন্তু আসলে প্রপারলি গ্রহণ করা হয়নি এবং সেভাবে উদ্যোগ গ্রহণ করলে কিন্তু আপনারা আপনাদের বেতন নিয়েই কিন্তু ঈদ করতে পারতেন। যা হোক, আমরা আশা করব শ্রম মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং সামনের যে মিটিংটি আছে সেই মিটিংয়ে অবশ্যই এই বিষয়টিকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত আকারে ওনারা নেবেন এবং বকেয়া বেতনগুলো দ্রুত সময়ের মধ্যে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব যেন এই মিটিংয়ে বসলে অ্যাটলিস্ট আমরা একটা ফলাফল নিয়ে আমরা যেন মিটিং থেকে উঠতে পারি এবং আমরা চেষ্টা করব সেই মিটিংয়ে আমাদের একটা কাঙ্ক্ষিত ফলাফলে আমরা আসলে পৌঁছে যাওয়ার জন্য। সাথে সাথে আমরা চেষ্টা করব আমাদের যে প্রাণের দাবি আউটসোর্সিং প্রথা বিলুপ্ত এবং আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন, ঠিকাদারি প্রথার বিলুপ্তি, এই বিষয়টাকে আমরা সর্বপ্রথম অগ্রাধিকার দিব এবং এটাই হচ্ছে আমাদের প্রাণের দাবি। যতক্ষণ পর্যন্ত এই দাবিটি বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কোনোভাবেই আমাদের আন্দোলন সংগ্রাম থেকে আমরা সরে দাঁড়াবো না। তো আন্দোলন সংগ্রাম, আমাদের চলমান আন্দোলন সংগ্রাম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম যে আসলে আমরা কোন অবস্থায় আছি। অর্থ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কমিটি গঠন করা হয়নি। আমরা চেষ্টা করছি এখনো, যেহেতু অর্থ মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হয়নি, শ্রম মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছিল, আশ্বস্ত করা হয়েছিল। আমরা শ্রম সচিব মহোদয়ের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং হয়তো এই সপ্তাহের মধ্যে ওনার সাথে আমরা ফিজিক্যালি দেখা করে অর্থ মন্ত্রণালয়ের কমিটি যেন দ্রুত সময়ের মধ্যে করা হয় এই বিষয়টি আমরা আলোচনা করব। যদি দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা না হয় সেক্ষেত্রে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা আর ঘরে বসে থাকবো না। আমাদের আসলে ঘরে বসে থাকার সময় আমাদের নেই, আমাদের হাতে সময় অত্যন্ত কম। আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যেই আমাদের যে আন্দোলনের স্পিড আছে এই স্পিডকে অব্যাহত রেখে, আমাদের এই আন্দোলনের যে গতি আছে সেই গতিকে অব্যাহত রেখে আমাদের দ্রুত সময়ের মধ্যেই প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে কানেক্টিভিটি বাড়িয়ে দিতে হবে। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব পরিহার করে সকলের জায়গা থেকে সর্বাত্মকভাবে প্রচেষ্টা অব্যাহত রেখে সকল মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে বিগত দিনে যে সকল আন্দোলন সংগ্রামে আমরা যে সকল ভাই বোনেরা অংশগ্রহণ করেছিল তাদের অংশগ্রহণ নিশ্চিত করে এবং যারা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে আসেনি তাদেরকেও আমাদের সাথে সম্পৃক্ত করে একটা বৃহৎ কর্মসূচি আমাদেরকে ঘোষণা করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমাদের কাজ শুরু করতে হবে। সেই জায়গা থেকে আপনারা দেখে থাকবেন আমি বিভিন্ন সময় ফেসবুকে আসলে পোস্ট করি যে আমরা বিভাগীয় সভা করব, অনলাইন অফলাইন, অর্থাৎ আমরা চেষ্টা করব বিভাগীয় যে সকল আমাদের যে সকল সচেতন ভাই বোনেরা আছেন তাদের মাধ্যমে আমরা প্রতিটি জেলার, প্রতিটি বিভাগের, প্রতিটি উপজেলার যে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছেন সে সকল প্রতিষ্ঠানে যে সকল আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আছেন তাদের কাছে আমাদের মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আমরা যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আন্দোলনে যাচ্ছি সেই বিষয়টি আমরা সকলের কাছে আসলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাধিকভাবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমি আজকে লাইভে আসার আরো কিছু বিষয় আছে। আসলে আমি যখন ফেসবুকে পোস্ট করেছি যে আমি আজকে রাত 10টায় লাইভে আসছি, কিছু বিষয় আসলে উন্মোচন করব। আসলে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে আসলে কাদা ছড়িয়ে যেন না করি, যেন অন্যের সমালোচনা না করি, যেন অন্যকে আঘাত করে কথা না বলি, অন্যের পিছনে যেন না লাগি, এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই কমেন্টস করেছেন। আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আসলে মনে প্রাণে চান যে এই আন্দোলন সংগ্রাম যেভাবে চলমান আছে, যে গতিতে আসলে আন্দোলন সংগ্রাম চলছে, আপনারা হয়তো আশা করছেন আমাদের মতো করে যে দ্রুত সময়ের মধ্যে হয়তো
আরো একটি দুইটি বড় আন্দোলন করলে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এই বিষয়টি আমিও মনে প্রাণে বিশ্বাস করি এবং আমরা আমাদের জায়গা থেকে সঠিক পথে আছি। কিন্তু যেমনি ভাবে আমরা কিছু মানুষের জন্য কাজ করার জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, তেমনি ভাবে কিছু মানুষ কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামকে নস্যাৎ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে যেন আমরা এই আন্দোলন সংগ্রাম থেকে আমরা আসলে দূরে সরে যাই, এই আন্দোলন সংগ্রাম থেকে যেন আমাদেরকে থামিয়ে রাখা যায়, এই আন্দোলন সংগ্রাম থেকে যেন আমাদেরকে দূরে সরে রাখা যায়। আসলে আমরা জানি না, বা আমি ব্যক্তিগতভাবে জানি না যে ওনারা এই আন্দোলন সংগ্রাম ব্যর্থ করে দেওয়ার জন্য ওনাদের মনে কেন খায়েশ জন্মেছে, ওনারা আসলে কি চাচ্ছেন, ওনারা এই আন্দোলন সংগ্রামকে নস্যাৎ করে সাধারণ মানুষের জন্য আসলে কি বার্তা দিতে চাচ্ছেন, এই মানুষগুলো আসলে আমরা আসলে বুঝতে পারছি না। যাই হোক, আমি একটু জাস্ট বলতে চাই যে বিষয়টা নিয়ে বিগত কয়েকটি দিন ফেসবুকে বিভিন্নভাবে লেখালেখি হচ্ছে এবং যে বিষয়টি নিয়ে আমাকে আসলে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, আমি খুব ছোট করে বলতে চাই, আমি কাউকেই দোষারোপ করতে চাই না, শুধুমাত্র আমি আমার জায়গা থেকে যুক্তি খণ্ডাতে চাই। আমি যাদের জায়গা থেকে আমাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, আমি শুধু তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবো যেন আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন এবং সহি বুঝ দান করেন, যেন অন্যের মিথ্যা কথায় যেন তারা বিশ্বাস না করে বিভ্রান্তমূলক তথ্য না প্রচার করেন। এই বিষয়গুলো আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, দোয়া চাইবো। সাথে সাথে আমি একটু আমার জায়গা থেকে পরিষ্কার করতে চাই যে বিষয়টি নিয়ে ওনারা বিভিন্নভাবে আমাকে বিতর্কিত করার চেষ্টা করেন। আমি জাস্ট কয়েকটি ইস্যু আপনাদের সামনে উপস্থাপন করব, আপনাদের বিবেকের কাছে আমি আসলে প্রশ্ন ছুড়ে দেব, আপনারা আপনাদের বিবেকের সাথে আলোচনা করে বিবেকের সাথে বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আপনারা উত্তর মিলিয়ে নেবেন। প্রথমত, এই সংগঠনের সাথে আমি যেদিন থেকে সম্পৃক্ত হয়েছি তখন কিন্তু সারা বাংলাদেশে আসলে খুব বেশি মানুষ এই আউটসোর্সিং সংগঠন আছে এই বিষয়টি সম্পর্কে আসলে অবহিত ছিল না। আমি চেষ্টা করেছি যেদিন থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি তখন থেকে এই সংগঠনটাকে একটি সাংগঠনিক ভাবে যেন এই সংগঠনটি পরিচালিত হয় এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে যেন পরিচালিত হয়, সেই বিষয়টি আমি বারবার চেষ্টা করেছি। তৎকালীন আমাদের যে প্রতিষ্ঠাকালীন সভাপতি মাহমুদুর আনিস ভাই এবং এম জীবন ভাই সহ, মজিবর ভাই সহ যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, মুকুল দাদা, মুন্না ভাই থেকে শুরু করে এস শিশির থেকে শুরু করে যারা আসলে সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, ওনারা আসলে বলতে পারবেন যে আমি এই সংগঠনটাকে আসলে কিভাবে পরিচালনার জন্য ওনাদেরকে সবসময় তাগাদা দিয়েছি এবং সবসময় তাদেরকে উৎসাহ দিয়ে আমি আমার কাজকে অব্যাহত আসলে রেখেছিলাম। আমি বলতে চাই, আমি যখন এই সংগঠনে সম্পৃক্ত হই তখন এই সংগঠনের কিন্তু আসলে সাংগঠনিক যে ভিত্তি অর্থাৎ গঠনতন্ত্র বলে যে কথাটা থাকে, সেই গঠনতন্ত্র কিন্তু ছিল না। যাই হোক, আমাকে গঠনতন্ত্র তৈরি করার দায়িত্ব অর্পণ করেন আনিস ভাই এবং জীবন ভাই। আমি কিন্তু ওই সময় এই সিরাজগঞ্জ থেকে আমি চেষ্টা করেছি সুন্দর একটি গঠনতন্ত্র করার জন্য এবং সর্বোপরি আমি গঠনতন্ত্র তৈরি করে একটা ফাইনাল করে সেই গঠনতন্ত্র সিরাজগঞ্জ থেকে কিন্তু আমি সম্পূর্ণভাবে কমপ্লিট করে কিন্তু আমি ঢাকায় পৌঁছে দেই। এবং তখন যে আন্দোলন সংগ্রামগুলো হতো সেখানে তিনটি প্রতিষ্ঠানের কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল। একটি হচ্ছে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট এবং বাংলাদেশ ব্যাংক, এবং এর বাইরে যে প্রতিষ্ঠানটি যে জেলাটি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন সেটা ছিল আমাদের সিরাজগঞ্জ জেলার আপনার মেডিকেল কলেজ হসপিটাল, মেডিকেল কলেজ, সদর হসপিটাল, পশ্চিমাঞ্চল গ্যাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আমরা ওই সময় 4 থেকে 5টা গাড়ি ভর্তি কিন্তু লোক যাইতাম এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা আসলে অংশগ্রহণ করে প্রোগ্রামগুলোকে সফল করতাম। পরবর্তীতে আমরা মহামান্য রাষ্ট্রপতি, তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন বিভিন্ন মন্ত্রীদের কাছে কিন্তু আমরা স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপিটিও কিন্তু আমার তৈরি করা ছিল, সিরাজগঞ্জ থেকে আমি তৈরি করেছিলাম এবং সেগুলো কিন্তু আমি ওনাদের সাথে গিয়ে ফিজিক্যালি জমা দিয়েছিলাম। যে কয়েকটি আন্দোলন সংগ্রাম ছিল সেখানে আলহামদুলিল্লাহ আমার অংশগ্রহণ ছিল এবং আমি চেষ্টা করেছি আমার জনবল নিয়ে, আমাদের সিরাজগঞ্জ জেলা থেকে জনবল নিয়ে সেই প্রোগ্রামগুলোকে সফল করার জন্য। আমি বারবারই আসলে বলি যে এই সংগঠনের যে অর্থ এ পর্যন্ত আসলে ব্যয় হয়েছে তার চেয়ে বেশি অর্থ আসলে আমাদের সিরাজগঞ্জ জেলার মানুষের ব্যয় হয়েছে। কারণ তৎকালীন যে আন্দোলন সংগ্রামগুলো ছিল সেখানে আমাদের 4 থেকে 5টি করে গাড়ি আমরা ভর্তি লোক যাইতাম। আমাদের এক একজন কর্মচারীর যাইতে আসতে কিন্তু আসলে 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়ে যেত। তারপরেও আমরা 3 থেকে 400 লোকজন নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটি প্রোগ্রামকে আসলে সফল করেছি। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই
যে বিষয়টি নিয়ে আমাকে আসলে বিতর্কিত করা হচ্ছে যে আমি আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ আমার নাকি একটা আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, অথবা ওনারা বারবার বোঝানোর চেষ্টা করছেন বা প্রমাণ করার চেষ্টা করছেন আমার নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব আছে। তা আমি এর আগেও বলেছি, এখন আমি লাইভে বললাম, আমার নামে যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে অথবা যদি আমি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে থাকি, তাহলে আল্লাহর রাস্তায় আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অথেন্টিক প্রুফ, অর্থাৎ কাগজ কলমের যে প্রমাণ, সেই প্রমাণ আপনারা দাখিল করবেন। আমি আবারও বলছি, আমার নামে যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, অর্থাৎ আমি যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকি, আউটসোর্সিং ঠিকাদার, এবং যদি আউটসোর্সিং ঠিকাদারের কোনো প্রতিনিধিত্ব আমার নামে থাকে, অনুগ্রহ করে আপনারা অথেন্টিক তথ্য অর্থাৎ কাগজ কলমের যে প্রমাণ সেগুলো উপস্থাপন করবেন। আদারওয়াইজ আজকের পর থেকে যদি এই ইস্যুতে আমাকে নিয়ে আপনারা বিতর্কিত করার চেষ্টা করেন, মিথ্যা অপপ্রচার যদি আপনারা চালান, সেক্ষেত্রে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি হিসেবে সারা বাংলাদেশের সকল অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের পক্ষ থেকে আমি যেমনিভাবে সামনের সারির দিকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছি, সকলের পাশে থেকে আমরা সারা বাংলাদেশের সকল ভুক্তভোগী মানুষের আস্থার জায়গা নষ্ট কোনোভাবে হতে দেব না। আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ, এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমরা প্রমাণ করে দিব আসলেই আমাদেরকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে সেই অপপ্রচার মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। একটি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, বিগত 17ই অগস্ট যখন শাহবাগ চত্বরে প্রথম আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়, সেই আন্দোলনের ঠিক আগ মুহূর্তে কয়েকদিন আগে শাহবাগ চত্বরে আন্দোলন করতে হবে, আমরা একটা আন্দোলন করতে চাই, এর প্রস্তাবকারী আমি নিজে ছিলাম। আমি প্রথম আমাদের গ্রুপে উপস্থাপন করি। আপনারা যারা নেতা আছেন বা গ্রুপে সম্পৃক্ত আছেন তাদের বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি আসলে সত্য বলছি না মিথ্যা বলছি। আমি প্রথম উপস্থাপন করেছিলাম, পরবর্তীতে আমার গলায় গলা মিলিয়েছিলেন এস এম শিশির, পরবর্তীতে অনেক নেতৃবৃন্দ আমার গলায় গলা মিলিয়ে আমরা একটি প্রোগ্রাম থ্রো করেছিলাম। তখন বিভিন্ন জন কিন্তু শাহবাগ চত্বরের প্রোগ্রাম করার বিপক্ষে তাদের অবস্থান ছিল, কিন্তু পরবর্তীতে আমরা শাহবাগ চত্বরের প্রোগ্রাম করেছি এবং সেখানে কিন্তু আমরা সফল প্রোগ্রাম করি। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমি যদি একজন আউটসোর্সিং ঠিকাদার হই, তাহলে আমাকে কেউ না বলার পরেও আমিই কেন প্রথম এই আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করার জন্য শাহবাগ চত্বরে বৃহৎ একটি সমাবেশ করার জন্য প্রস্তাব উপস্থাপন করেছিলাম? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। প্রশ্ন 2, আমি যদি একজন আউটসোর্সিং ঠিকাদার হয়ে থাকি এবং মাসে মাসে দিলে আমার অনেক টাকা ইনকাম থাকে, তাহলে আমিই কেন এই প্রথা বিলুপ্তি করার জন্য মাঠে ঘাটে পরিশ্রম করে সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের বিভিন্ন মহলে আমিই কেন দাবি উপস্থাপন করব? নাম্বার 3, 19শে অক্টোবর এর মাঝখানে, 17ই আগস্ট থেকে 19শে অক্টোবর এর মাঝখানের কিছু ঘটনা আপনাদের আসলে বলা উচিত। 17 আগস্টের পরে যখন আসলে 15 দিন অতিবাহিত হলো, আমাদের আন্দোলন সংগ্রামের ফলাফল স্বরূপ আমরা সরকারের কাছে কিছু পাচ্ছিলাম না, তখন কিন্তু আমরা বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু বন্যা পরিস্থিতির অবনতির কারণে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম মাঠে করাতে পারি না। আমরা ওই সময় সিদ্ধান্ত গ্রহণ করি সরকারের আহ্বানে সাড়া দিয়ে আমরা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করব। তখনকার সময়ে সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে কিন্তু আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছিলেন। ফেসবুক লাইভে এসে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে 10 লক্ষ টাকার মতো সম্ভবত কালেক্ট হয়েছিল। আমাদের আনিস ভাই এবং জীবন ভাই ভালো বলতে পারবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই 10 লক্ষের মতো কালেকশন হয়তো হয়েছিল। সেখানে 5,06,000 টাকা
আমি আমার মাধ্যমে আমি কিন্তু কেন্দ্রীয় কমিটির কাছে জমা করেছিলাম। মজিবুর ভাই, আব্দুল সালাম কাজী ভাই এবং মুকুল দাদার মাধ্যমে জীবন ভাইয়ের কাছে কিন্তু আমি 5,06,000 টাকা আমি জমা করেছি। এবং সেখানে কোন কোন প্রতিষ্ঠান আমার কাছে টাকা দিয়েছিল সমস্ত তথ্যপত্র উপস্থাপন পূর্বক আমি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলাম এবং বলেছিলাম, যদি এর বাইরেও কোনো প্রতিষ্ঠান আমার কাছে টাকা জমা দিয়ে থাকেন অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখবেন। হয়তো আমি ভুলে যেতে পারি, কিন্তু কোনো প্রতিষ্ঠানে আসলে সেদিন লিখতে পারেনি যে এর বাইরেও অন্য কোনো প্রতিষ্ঠান আমাদেরকে টাকা দিয়েছিল। যাই হোক, পরবর্তীতে ত্রাণ কার্যক্রম শেষ হওয়ার পরে হিসাব নিকাশের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত যতটুকু জানি, আজকে জীবন ভাই একটা ফেসবুক কমেন্টসে লিখেছেন ওনার কাছে শুধু ৭৯,০০০ টাকা আছে, বাদ বাকি টাকা খরচ হয়ে গেছে। অতি দ্রুত সময়ের মধ্যে আশা করছি আনিস ভাই, মজিবর ভাই, আব্দুল সালাম কাজী ভাই এবং জীবন ভাই বা মুকুল দাদা মিলে সুন্দর একটি হিসাব উপস্থাপন করবেন বলে আমি প্রত্যাশা করছি। কারণ যে সকল প্রতিষ্ঠানে আসলে আমরা বা আমার মাধ্যমে যারা টাকা দিয়েছেন তাদের কিন্তু মনে একটা প্রশ্ন থাকে যে তারা যদি প্রপার হিসাবটা না পায় তাহলে কিন্তু তারা ইন ফিউচারে আমাদের এরকম দুর্যোগ পরিস্থিতি হলে আমরা যদি তাদেরকে ত্রাণের জন্য আহ্বান জানাই তারা কিন্তু আমাদের আসলে ডাকে সাড়া দিবে না। বিষয়টি যারা আছেন তারা একটু অনুগ্রহ করে চিন্তা করবেন। আমি আরও কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 19 অক্টোবর যখন আন্দোলন আমরা মাঠে গড়ালাম, ঠিক তার আগে আপনাদের মনে আছে আনসার ভাইদের উপরে বা আনসারদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটা পণ্ড যে কারণে হয়েছিল, আমি আশঙ্কা করেছিলাম এমনই একটি ঘটনা আমাদের আন্দোলনকে কেন্দ্র করে হতে পারে। সেই জায়গা থেকে আমি কিছু মানুষকে বলেছিলাম যে এই বিষয়টি যেন আমাদের উপরেও না ঘটে এবং আমাদের আন্দোলনকে কেন্দ্র করে না ঘটে, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। এবং যারা এরকম সম্ভাবনাময় লোক আছেন তারা অনুগ্রহ করে সংগঠনের পিছন সারিতে থাকবেন এবং অন্য কোনো লোকজনকে আপনারা সামনে দিবেন যারা নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামটাকে সঠিক জায়গার মধ্যে পৌঁছে দিবে। আমি সেদিনে আসলে আমার জীবনের চরম একটা ভুল করেছিলাম যে এই কথা উপস্থাপন করার সাথে সাথে তৎকালীন যারা সেই কথাগুলো যাদের শরীরে জ্বালা ধরিয়ে দিয়েছিল তারাই কিন্তু আমাকে বিতর্কিত করার জন্য এবং আমাকে আন্দোলন সংগ্রাম থেকে দূরে রাখার জন্য এবং মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা আমার প্রতি, অকুণ্ঠ সমর্থন, সেই সমর্থনকে বা সেই ভালোবাসাকে তাদের আসলে জেলাসি ফিল হতো, সেখান থেকে তারা আমাকে বিভিন্নভাবে বিতর্কিত করে আমাকে দূরে রাখার চেষ্টা করেছে। যা হোক, অনেক চড়াই উতরাইয়ের পরে 19 অক্টোবর আমাদের আন্দোলন সংগ্রাম মাঠে গড়ালো। সেদিনও আমরা বুক উঁচিয়ে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করলাম এবং পরবর্তীতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনে গেলাম। সেখানে যাওয়ার পরে আমাদের যে সকল আলোচনা ছিল সেগুলো আলোচনা করলাম। আমরা সেখান থেকে ফেরার পরে পরের দিন একজন ব্যক্তি কমেন্টস করেছিলেন, যে কমেন্টস আমার এখন মনে পড়ে, যে মানুষটি এই মুহূর্তে আমাকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত করছেন সেই মানুষটি একটি মন্তব্য করেছিলেন, যদি ওনার সৎসাহস থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে কথাটি উনি স্বীকার করবেন। উনি বলেছিলেন যে রফিক ভাই সম্পর্কে আমরা যে আলোচনা করেছিলাম সেই ধারণা যে আমাদের ছিল সেই ধারণা নিতান্তই ভুল। কারণ আজকে আমি ওনার সাথে গিয়ে বুঝেছি যে উনি মনে প্রাণে এই আউটসোর্সিং প্রথার বিলুপ্তি চান এবং যেভাবে উনি প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনে গিয়ে উপস্থাপন করেছেন এবং যেভাবে উনি বলেছেন, আমরা আসলে ওনার কাছে কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আমরা কি দেখলাম, 19 অক্টোবরের পরে সেই ব্যক্তিটি আমাদের আন্দোলন সংগ্রামকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন আমরা যেন মাঠের আন্দোলন না করতে পারি, অর্থাৎ আমাদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করে দিলেন। ডিভাইডেশন হওয়ার একটা কারণ আমি ব্যাখ্যা করতে চাই, আমি একটু সময় নিতে চাই, কারণ অনেকের মনে অনেক প্রশ্ন, অনেকেই অনেকভাবে আমাকে নিয়ে বিতর্কিত হচ্ছে, আমি কিছু বলছি না, এই বিষয়গুলো হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। আমি বিষয়গুলো আসলে আপনাদেরকে বলতে চাই, আপনাদের সামনে আমি আসলে না বললে আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু আমি আমার জায়গা থেকে জাস্ট আমার অবস্থান পরিষ্কার করছি। আপনারা দেখেছেন আমি আমার জায়গা থেকে আন্দোলন সংগ্রাম মাঠে রাখতে চেয়েছিলাম এবং আমার প্রেগনেন্সি ছিল,
সরকারের বিভিন্ন মহলে আমাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি এই মুহূর্তে মাঠে থাকি তাহলে আলোচনাটি অব্যাহত থাকবে এবং আমাদের দাবিটি বাস্তবায়ন হওয়ার পসিবিলিটি তৈরি হবে। কিন্তু ওই সময় যারা আমাদেরকে বাইরে রেখে নিজেরা বুঝেছিলেন বা নিজেরা মনে করেছিলেন যে আন্দোলন সংগ্রাম সফল হয়ে যাচ্ছে, সফলের টোটাল ক্রেডিট তারা নিতে চাচ্ছিলেন এবং তারা আমাদেরকে এই জন্যই দূরে রাখতে চেয়েছিলেন। দূরে রাখার প্রেক্ষাপট একটু আমি ব্যাখ্যা করতে চাই, যে কারণে আসলে মূল যে বিভাজনটা বা ভুল বোঝাবুঝি সেটা আসলে আপনার জানা উচিত। আমাদের 19 তারিখের পরে কিছুদিন পরে আমাদের সাধারণ সম্পাদক যখন অ্যাবসেন্ট ছিলেন, তখন সাধারণ সম্পাদকের জায়গাটি পূরণ করার জন্য সর্বাত্মকভাবে সকলেই আলোচনা করছিলেন। সেদিন সকলের প্রস্তাবনা ছিল প্রথমেই SM শিশির, পরবর্তীতে আমি অথবা XYZ। আমি ওই মিটিংয়ে ছিলাম না, অনলাইন মিটিং। পরের দিন সকালে আমি জানতে পারলাম যে SM শিশির উনি ওনার জায়গা থেকে পরিষ্কার করেছেন যে উনি এই সংগঠনের সাথে সম্পৃক্ত নাই এবং এই অসাংগঠনিক সংগঠনের সাথে উনি আর থাকতে চান না, কারণ পদাধিকার বলে উনি এই সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওনার উপরে বর্তায়। আমি এটা স্বীকার করি, কারণ ওনার উপরে উনি যেহেতু 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদকের অ্যাবসেন্সে ওনার উপরে সেই দায়িত্বটা আসলে বর্তায়। তখনকার প্রেক্ষাপট চিন্তা করে আনিস ভাই সহ বাদবাকি আর যারা ছিলেন তারা মনে করেছিলেন যে এই সময়টাতে গিয়ে শিশির ভাই অথবা রফিক ভাই অথবা এই দুজনকে কাউকে ওই জায়গাটাতে আসলে যোগ্য ওনারা মনে করেননি। ওনারা একদম নতুন একজন মানুষের নাম প্রস্তাব করেছিলেন, যে মানুষটি আমাদের সংগঠনের সদস্যও ছিলেন না। তো পরবর্তীতে আমি যখন পরের দিন জানি এবং এই সমস্যাটি সমাধান যেন হয় ভালোভাবে, আমি সেটার জন্য কয়েকজনকে নিয়ে আনিস ভাইয়ের কাছে যাই এবং আনিস ভাইকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনি এমন একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করেন যিনি এই সংগঠনের সাথে অ্যাটলিস্ট ওনার অন্তর্ভুক্তি আছে, অর্থাৎ এই সংগঠনের হোক উনি একজন কার্যনির্বাহী সদস্য। আপনি এই সংগঠনের নিয়ম হচ্ছে, গঠনতন্ত্রের নিয়ম হচ্ছে যে তাকে অবশ্যই এই সংগঠনের অ্যাটলিস্ট একজন মেম্বার হতে হবে। উনি আমাকে বলেছিলেন যে ভাই আমরা শিশির ভাইকে দিতে পারবো না। কেন দিতে পারবেন না? ওনার বাইন্ডিংস আছে। ঠিক আছে, আপনি ওনাকে দিন না, আপনি আমাকেও দিন না। আমি এটা বলেছিলাম, উনি যদি সৎ সাহস না থাকে ওনাকে আপনারা জিজ্ঞেস করবেন যে কথাটা সত্যি বলছি কিনা। আমার সাথে আরো 5-6 জন ছিলেন, আমাদের বেলাল ভাই ছিলেন, পাবেল ভাই ছিলেন, আরো কয়েকজন ছিলেন। যাই হোক, ওনাদের সামনে আমি বলেছিলাম, আনিস ভাইকে বলেছিলাম ভাই আমি 3 জন মানুষের নাম প্রস্তাব করছি, যদি আপনার মনে হয় যে এই 3 জন মানুষের মধ্যে কেউ একজন যোগ্য তাকে দিন, তাহলে অ্যাটলিস্ট কোনো বিতর্ক থাকবে না। আমি 1 নম্বর প্রস্তাব করেছিলাম আমাদের এই সংগঠনের যে প্রতিষ্ঠা করেছিলেন, যে মানুষের প্রথম স্বপ্ন দেখেছিলেন আমাদের মুকুল চন্দ্র দেবনাথ দাদা, আমি ওনার নাম প্রস্তাব করেছিলাম। উনি আমাকে বলেছিলেন আনিস ভাই যে ঠিক আছে ওনাকে রাখা যেতে পারে। আমি 2য় নাম প্রস্তাব করেছিলাম আমাদের মুন্না ভাইয়ের নাম। 3য় প্রস্তাব করেছিলাম আমাদের RPC ছিলেন রবিউল ভাইয়ের নাম। এবং আনিস ভাই আমাকে কথা দিয়েছিলেন যে ঠিক আছে ভাই, আমি এই 3 জনের মধ্যে থেকে, যেহেতু 3 জনের নাম বলছেন, 3 জন মানুষই অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ এবং সিনিয়র মানুষ, আমি এই 3 জনের মধ্যে থেকে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করব এবং সকল বিভ্রান্ত যে আছে বিভ্রান্ত আসলে কবর দিব। ধন্যবাদ জানিয়ে আমি ওই দিনকার মতো চলে আসি। পরবর্তীতে কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে সুরাহা হয়নি। এর জন্য আমাদের ব্যক্তিগতভাবে আমার কিন্তু কোনো রকম মন খারাপ ছিল না, কারণ আমি কিন্তু নিজেই প্রস্তাব করেছিলাম আরো 3 জনের নাম। বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম। যদি কেউ আপনাদেরকে বলে যে আমি আসলে পোস্ট পদবীর জন্য এই সংগঠনের সম্পৃক্ত আছি, এই জায়গাটা এসে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করলাম। পরবর্তীতে আমরা যখন আন্দোলন সংগ্রাম মাঠে গড়াচ্ছি না, এই পক্ষান্তরে কোনো রেজাল্ট আসছে না, তখন কিন্তু আমি আমার জায়গা থেকে অনেক লোকজনকে নিয়ে বিভিন্নভাবে মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন জায়গায় কিন্তু আমি আলোচনা শুরু করলাম যে আমাদের আন্দোলন মাঠে গড়ানো উচিত। তখন কয়েকজন মিলে আমাদেরকে আন্দোলনে যেন আমরা না করি এর একটা বাইন্ডিংস দিয়ে দিলেন এবং নোটিশ করলেন যে ওনাদের সিদ্ধান্তের বাইরে আমরা কোনোভাবেই আন্দোলন করতে পারবো না। আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানে আমার সমস্যা হয়েছিল, আমি আন্দোলন করার কারণে আমাকে কিন্তু শোকজ করা হয়েছিল। ওই সময়টাতে আমরা যেন আন্দোলন না করি, আন্দোলন করেছি এই কারণে আমাকে শোকজ করা হয়েছিল। আমি পরিষ্কার করে বলছি, আন্দোলন করার কারণে আমাকে শোকজ করা হয়েছিল, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। না দেখে থাকলে আমার কাছে কাগজ আছে, আপনারা চাইলে আমি সেগুলো সরবরাহ করতে পারবো। নাম্বার 2, আমরা এর পরেও আনিস ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। আনিস ভাইকে আমরা সময় দিয়েছিলাম এবং কেউ কেউ বলেছিল এই 30 তারিখের মধ্যেই আমাদের নাকি প্রজ্ঞাপন হয়ে যাবে এবং বলেছিল যদি প্রজ্ঞাপন না হয় তাহলে আমি স্ব ইচ্ছায় আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং কোনো দিনও আমি মুখ দেখাবো না। আমরা পরবর্তীতে কি দেখলাম, প্রজ্ঞাপন কিন্তু আমরা পাইনি এবং সেই মানুষগুলো কিন্তু আজকে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রে লিপ্ত আছেন এবং আমাকে বিতর্কিত করার জন্য চেষ্টা করছে।
যা হোক, পরবর্তী সময়ে আমাদের মধ্যে দুইটা পরিষ্কার গ্রুপ হয়ে গেল। সেখান থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি নিজ উদ্যোগে কয়েক দফায় লোকজন পাঠিয়েও সমঝোতা করতে পারছিলাম না। পরবর্তীতে আমি আমার জায়গা থেকে কয়েকজনকে আবারও রিকোয়েস্ট করে আনিস ভাইয়ের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমি বলেছিলাম যে সকল ধরনের ছাড় দিয়ে আপনারা একটা সমঝোতায় পৌঁছাবেন যেন আমরা একত্রিত আন্দোলন সংগ্রাম করতে পারি। আমরা একত্রিত হয়েছিলাম এবং 22শে ফেব্রুয়ারি কিন্তু আমরা আরেকটি আন্দোলনের দিকে আমরা অগ্রসর হই। তার আগের কিছু ঘটনা আমি বলতে চাই। আমরা যখন বিভক্ত ছিলাম তখন আমরা আমাদের জায়গা থেকে যখন বুঝলাম যে আসলে তারা ভুল জায়গায় আছেন এবং তারা কখনোই দাবি আদায় করতে পারবে না, বা সরকারের তরফ থেকে যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে আসলে আসলে ভুল ছিল, ভুলের উপরে তারা ছিল, এই বিষয়গুলো কিন্তু আমরা বোঝার পরে কিন্তু আমরা নিজেরা আন্দোলনের জন্য আমরা চেষ্টা করি এবং বিভিন্ন কর্মসূচি আমরা দেই। কর্মসূচি দেওয়ার কারণে এবং সংগঠনের নাম ব্যবহার কারণে আমার নামে কিন্তু জিডি করা হয় এবং আবারও কিন্তু আমাদের 3 জনকে বহিষ্কার করা হয়। এরপরেও কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, চেষ্টা করেছি আন্দোলনে মাঠে থাকার জন্য। পরবর্তীতে আমরা একত্রিত হওয়ার পরে 22শে ফেব্রুয়ারি কিন্তু আমরা প্রেস ক্লাবের সামনে আরেকটি সমাবেশ আমরা করলাম। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আমরা আক্রান্ত হলাম। জল কামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল থেকে শুরু করে আমাদের উপরে লাঠিচার্জ করা হলো। আমরা অনেক ভাই বোন আমরা আহত হলাম। সেখানে আমাদের শাকিল থেকে শুরু করে অনেকেই আসলে আহত হলো, মা বোনেরা আহত হলেন, আমরা আহত হলাম। আমার প্রশ্ন হচ্ছে, সেই দিন যখন আমার ভাই বোনেরা আহত হলো, সেই দিন মিডিয়ার মাধ্যমে পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করা হলো, সেই কর্মসূচির ঘোষণায় কিন্তু আমি করেছিলাম কর্মবিরতি সারা বাংলাদেশে। জীবনের রিস্ক নিয়ে করেছিলাম, জীবনের মায়া ত্যাগ করে করেছিলাম, সাধারণ মানুষের কথা ভেবে করেছিলাম, আমি আমার নিজের দাবির জন্য করেছিলাম। অর্থাৎ সারা বাংলাদেশের মানুষের দাবি যদি আদায় হয় তাহলে আমার দাবিটাও আদায় হবে। পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করার পরে অনেক প্রতিষ্ঠানে কিন্তু এই কর্মসূচি আপনারা পালন করেননি, কিন্তু অনেক প্রতিষ্ঠান আবার করেছেন। তার সাথে আমার পেট্রো সেন্টারের যে 14টি প্রতিষ্ঠান আছে, আমরা কিন্তু সর্বাত্মকভাবে এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি, পালন করেছি এবং সফল করেছি। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো কমপ্লিটলি কর্মবিরতি দিয়ে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, অব্যাহত রেখেছিলাম। পরবর্তীতে আমরা 27 তারিখ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হলো, অনশন কর্মসূচি। সেই অনশন কর্মসূচিটি দেব আমরা কিন্তু সকলের অংশগ্রহণে, ডিপিডিসি থেকে শুরু করে, ওয়াসা থেকে শুরু করে, পেট্রো সেন্টার থেকে শুরু করে, মানে সকল প্রতিষ্ঠান যারা আপনারা এসেছিলেন সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সেখানে রাতের পর রাত, দিনের পর দিন আমরা না খেয়ে কিন্তু সেখানে অনশন করলাম। আপনারা দেখেছেন আমি 37 ঘন্টা না খেয়ে থাকার পরে কিন্তু আমি অসুস্থ হয়েছিলাম। অনেকেই আপনারা অসুস্থ হয়েছিলেন। আপনারা দেখেছেন ডিপিডিসির ফারুক ভাই অসুস্থ হয়েছিলেন, আপনারা দেখেছিলেন এসএম শিশির প্রেশার লো হয়েছিল, আমি সেখানে অসুস্থ হয়ে গিয়েছিলাম। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমি যদি আউটসোর্সিং ঠিকাদার হয়ে থাকতাম তাহলে আমি কেন দিনের পর দিন, রাতের পর রাত আমি কেন রাস্তায় ঘুমালাম? আমি কেন জীবনের রিস্ক নিয়ে আমি কেন সারা বাংলাদেশে কর্মবিরতি ঘোষণা করলাম? আমি কেন প্রশাসনের বিচার চাইলাম? আমি কেন হুকুমদাতা হিসেবে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ চাইলাম? আমি যদি ঠিকাদার হয়ে থাকতাম, যদি আমার নামে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান থাকতো, অথবা যদি আমি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকতাম, তাহলে বাংলাদেশে যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠান আছে বা প্রশাসন আছে, তারা কি আমাকে ছেড়ে কথা বলতো? তারা কি আমার বিরুদ্ধে পদক্ষেপ নিত না? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। এই প্রশ্নের উত্তরগুলো আপনারা আপনাদের বিবেকের সাথে মিলিয়ে আপনারা উত্তর দিবেন। অবশ্যই উত্তর আপনারা দিবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাকে নিয়ে যে ষড়যন্ত্র এবং গভীর ষড়যন্ত্র চলছে, আমি আবারও বলছি গভীর ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, কোনো হুমকি ধামকি দিয়েই আমাকে নিয়ে আপনারা যত ষড়যন্ত্রই করেন, আমার জীবন থাকা অবস্থায়
এই আন্দোলন সংগ্রাম থেকে আমাকে কোনোভাবে আপনারা সরাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। যদি কেউ মনে করে থাকেন আপনি ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে বিতর্কিত করে আন্দোলন সংগ্রামকে দূরে সরিয়ে রাখবেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এখনো সময় আছে। অন্যের পাদে পা না দিয়ে নিজের বিবেকের সাথে বুঝে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ভাই বোনদের কথা চিন্তা করে আপনাদের জায়গা থেকে অনতি বিলম্বে ফিরে আসুন এবং সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মানসিকতা তৈরি করুন। আমি আবারও বলতে চাই, যদি আপনারা এই বৃহৎ কর্মসূচিকে আপনি নস্যাৎ করতে চান, আমি আবারও বলতে চাই, বৃহৎ কর্মসূচিটিকে আপনারা যদি নস্যাৎ করতে চান, তাহলে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আইনগত পদক্ষেপ গ্রহণ করব এবং আপনারা কোন ভিত্তিতে এই কথাগুলো বললেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদেরকে আইনের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদেরকে জবাব দিতে হবে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই যারা এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং কোনো রকম তথ্যপত্রের সত্যতা নিশ্চিত না করেই আপনারা বিভিন্নভাবে মানুষের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, এই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। আপনারা যারা লাইভটি দেখলেন, শুনলেন বা এখন পর্যন্ত দেখছেন, শুনছেন, তাদের কাছে আমার প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, ওনারা চায় এই আন্দোলন সংগ্রাম থেকে আমি দূরে থাকি, ওনারা চায় আমি যেন এই আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত না থাকি, ওনারা চায় আমি যেন আপনাদেরকে নিয়ে লাইভে কথা না বলি, ওনারা চায় আমি যেন ফেসবুকে পোস্ট না করি, ওনারা চায় আমি যেন কোনোভাবে আপনাদের সাথে সম্পৃক্ত না থাকি, ওনারা চায় আমি যেন রাগে, অভিমানে, ক্ষোভে, দুঃখে এই সংগঠন থেকে সরে গিয়ে আমি যেন ঘরে বসে থাকি। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা কি চান? আপনারা সারা বাংলাদেশের পালস, আপনার আন্দোলনের পালস, আপনার আন্দোলন সংগ্রাম সফল করার পালস, আপনারা কি চান? আপনারা যদি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমি সিদ্ধান্ত নেব আসলে কি করব। আপনারা যদি চান যে আমি এই আন্দোলন সংগ্রাম থেকে দূরে থাকি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলন সংগ্রামের সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। আর যদি আপনারা মনে করেন যে না, এই আন্দোলন সংগ্রামের সাথে আমার সম্পৃক্ততা থাকার প্রয়োজন আছে, তাহলে আপনারা কমেন্টস বক্সে জানাবেন। যদি আমার থাকার প্রয়োজন থাকে আপনারা জানাবেন, না থাকতে চাইলেও আপনারা বলবেন যে না, আপনার থাকার প্রয়োজন নাই। আমি আপনাদের মতামতের উপরে ভিত্তি করেই আমি সিদ্ধান্ত গ্রহণ করব। আদারওয়াইজ যারা আমাকে নিয়ে বিতর্কিত করছেন তাদের বিষয়গুলো নিয়ে আমি সিদ্ধান্ত নিব না। আপনারা যা বলবেন আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করব। আপনারা কমেন্টস বক্সে জানাবেন যদি আমাকে থাকার প্রয়োজন মনে করেন বা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রাখার প্রয়োজন মনে করেন। যদি মনে করেন যে না, আমার প্রচেষ্টা আপনাদের একটু কাজে লাগবে, তাহলে আপনারা জানাবেন। অন্যথায় আপনারা বলে দিবেন যে আসলে আমাকে আপনাদের প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে অবশ্যই দূরে সরে থাকবো। কারণ আমি চাই দাবি আদায় হোক। সেটা দাবি আদায়ের পথে যদি আমি বাধা হই, তাহলে আমি কখনোই কোনোভাবেই আমি আপনাদের সাথে সম্পৃক্ত থাকবো না। আর যদি মনে করেন যে না, আমি দাবি আদায়ের পথে বাধা না, আমি দাবি আদায়ের পক্ষে সহায়ক, তাহলে আপনারা বলবেন, আমি আপনাদের সাথে আমার জীবন থাকা অবস্থায় আমি থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও বলছি, যারাই আমাকে নিয়ে বিতর্কিত করছেন, আপনাদের প্রতি আমার কোনো অভিমান নেই, কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নাই। আপনারা আপনাদের জায়গা থেকে যত প্রকার প্রচেষ্টা আছে আপনার প্রচেষ্টা চালিয়ে অথেন্টিক তথ্য আপনারা কালেক্ট করুন। আদারওয়াইজ অথেন্টিক তথ্য কালেক্ট না করে আপনারা কোনোভাবেই একজন মানুষকে বিতর্কিত করার চেষ্টা আপনারা করবেন না, বিতর্কিত করবেন না। আপনারা যেমনিভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা এমন কিছু তথ্য কালেক্ট করুন যে তথ্যটির আইনগত ভিত্তি আছে এবং অথেন্টিকেশন আছে। অন্যথায় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে দিলাম। কারণ আমরা চাই একটি আন্দোলন সুন্দর এবং স্বচ্ছ প্রক্রিয়ায় চলুক এবং সকল মানুষের দাবি আদায় হোক। পরিশেষে সকলে ভালো থাকবেন এবং দ্রুত সময়ের মধ্যে আন্দোলন সংগ্রাম পরিচালনা যে কমিটি আছে, আমি শেষ করছি, আন্দোলন সংগ্রাম পরিচালনা যে কমিটিটি আছে সেই কমিটির সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান আনিস ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের খলিল হাওলাদার ভাই,
আমি আশা করব অতি দ্রুত সময়ের মধ্যে ওনারা দুজন বসবেন, বসে আলোচনা করবেন, আলোচনা করে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে আলোচনা করবেন, পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং নতুন যে কর্মসূচি সেই কর্মসূচির ঘোষণা করবেন এবং সেই কর্মসূচিটি বাস্তবায়ন করার জন্য, সার্থক করার জন্য কি ভাবে আমাদেরকে কাজ করতে হবে সেই বিষয়গুলো পয়েন্ট আউট করে সেগুলো বাস্তবায়ন করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, সামনে কিন্তু মে মাস, 1 মে হয়তো খুব দূরে নাই, হয়তো 23 থেকে 24 দিন আছে। আর এরপরে কিন্তু 1 মে, আমাদের উচিত হচ্ছে এই 1 মের আগে অর্থাৎ শ্রমিক দিবসের আগেই আমরা একজন শ্রমিক হিসেবে শ্রমিকের ন্যায্য অধিকার যেন আমরা ফিরে পাই, এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমি আবারও মাহবুবুর রহমান আনিস ভাই এবং আমাদের খলিল আওলাদের ভাই, আপনারা যেহেতু আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক, আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা দ্রুত সময়ের মধ্যে বসবেন, বসে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমাদেরকে সাথে নিয়ে, যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে সাথে নিয়ে আপনারা পরবর্তী আন্দোলন সংগ্রাম কিভাবে সফল করা যায় সেই বিষয়গুলো আপনারা নিশ্চিত করবেন। আপনাদেরকে বলতে চাই, অনেকে অনেকভাবে আমাদের আন্দোলন সংগ্রামে নস্যাৎ করার জন্য চেষ্টা করছেন। আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে আমাদের সকলকে এক কাতারে নিয়ে আমাদের সকলের মেধা পরিশ্রমকে কাজে লাগিয়ে আমরা যেন কেউ কারোর প্রতি বিরূপ মনোভাব পোষণ না করি, সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে একত্রিত করে আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য আপনারা চেষ্টা করবেন। আমি আবারও বলতে চাই, যে সকল মানুষের কথার ভিত্তিতে আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অনুগ্রহ করে আপনারা বুঝবেন যে সেই মানুষগুলোর কথা অথেন্টিক কিনা এবং সেই মানুষগুলো কেন এই ধরনের কথা বলছেন, এই বিষয়গুলো আপনারা একটু যাচাই করবেন। আপনারা বোঝার চেষ্টা করবেন যে সেই মানুষগুলো কেন, কি কারণে এই ধরনের কথাগুলো বলছে। সেই বিষয়গুলো যদি আপনারা কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। আর যদি মনে করেন যে আমাকে আবারও লাইভে এসে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে তাহলে বলবেন, আমি আবারও লাইভে এসে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তবে আমি আবারও বলছি, যারা আমাকে নিয়ে বিতর্কিত করছেন, যারা আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, তাদের প্রতি আমার কোনো রাগ, অভিমান, ক্ষোভ কোনোটাই নাই। আমি কারোর প্রতি বিরূপ মনোভাব কখনো পোষণ করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমার ভালো ব্যবহার, ভালো আচরণ বা মানুষের জন্য কাজের যে জায়গা, সেই জায়গাটি আসলে উন্মুক্ত আছে। যখনই আমি মৃত্যুবরণ করবো তখন কিন্তু এই জায়গাটি আমার জন্য সংকুচিত হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। অতএব আমি চাই না আমার দ্বারা কোনো মানুষ আসলে দুঃখ পাক, কষ্ট পাক। তো যাই হোক, কাজের কথা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আন্দোলন সংগ্রাম আসলে থ্রো করব এবং সেই আন্দোলন সংগ্রামটি থ্রো করবেন আমাদের আনিস ভাই এবং আমাদের খলিল আওলাদের ভাই, ওনারা সভাপতি সাধারণ সম্পাদক আন্দোলন পরিচালনা কমিটির। ওনারা আলোচনা করে আমাদের সাথে বসে খুব দ্রুত সময়ের মধ্যেই একটা পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি আমাকে লম্বা সময় আমার কথাগুলো শোনার জন্য। পরিশেষে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি যে সকল কথাগুলো, বার্তাগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি সেগুলো আপনারা একটু বিচার বিশ্লেষণ করে আপনারা মতামত উপস্থাপন করবেন। অবশ্যই কোনো অবান্তর কথায় আপনারা কান দিবেন না এবং যে কথাকে আপনারা আসলে মনে প্রাণে বিশ্বাস করেন সেই কথাটি যাচাই করার চেষ্টা করবেন। যাচাই বাছাই করে আপনারা অথেন্টিক প্রমাণ পাওয়ার পরে এই বিষয়গুলো আপনার সাথে মন্তব্য করবেন এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমাদের মধ্যে যেন একতা নষ্ট না হয়, এই বিষয়গুলো নিয়ে আপনারা সজাগ থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত আমরা দাবি আদায়ের একদম চূড়ান্ত সফলতা অর্জন না করতে পারি ততদিন পর্যন্ত পাশে থাকবেন। যারা দেখলেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে বিনীত অনুরোধ করব এই লাইভটি আসলে শেয়ার করে দেওয়ার জন্য। লাইভটি শেয়ার করে দিলে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনেরা এই লাইভটি দেখার এবং শোনার সুযোগ পাবে এবং যে সকল মেসেজগুলো দিলাম সে সকল মেসেজগুলো আসলে ওনারা দেখার এবং শোনার সুযোগ পাবে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন যেন লড়াই সংগ্রামের সর্বশেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থেকে আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত থেকে এই আন্দোলনটাকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সকলকে প্রস্তুতি নিয়ে রাখার জন্য সামনের দিনে যে আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করব, যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচি সফল করার জন্য মানসিক শারীরিকভাবে প্রস্তুত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাগুলো আসলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।